বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পূর্বের ভিডিওতে আমরা যখন বৃত্ত নিয়ে আলোচনা করছিলাম, বৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনো বৃত্তের যদি ব্যাসার্ধ এবং সেই বৃত্তের কেন্দ্রের যদি স্থানাঙ্ক আমার জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে সেই বৃত্তের সমীকরণ কিন্তু বের করতে পারছিলাম একটি ফর্মুলা দ্বারা। আর সেটি হচ্ছে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এইচ এবং কে হচ্ছে কেন্দ্রের মানে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং এ হচ্ছে সেই বৃত্তটির ব্যাসার্ধ। একই রকমভাবে আমরা আরেকটি এই যে আমরা এই ইকুয়েশনটি দেখতে পাচ্ছি বৃত্তের, এই ইকুয়েশনটিকে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ এ সার্কেল বলা হয়ে থাকে। এবার এই বৃত্তটিকে এই ইকুয়েশনটিকে যখন আমরা সোজাভাবে আমরা যখন বিস্তার করে আমরা লিখলাম, তখন আমরা দেখলাম যে এবং এইচ এবং কে মানে বৃত্তের কেন্দ্রে যে স্থানাঙ্ক, সেই মাইনাস এইচকে জি এবং মাইনাস কে এফ ধরে আমরা আরেকটি জেনারেল ফর্ম অর্থাৎ বৃত্তের জেনারেল একটি ইকুয়েশন বের করলাম, সাধারণ সমীকরণ বের করলাম, যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে অবস্থান করছিল। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমরা বুঝেছি। তার সাথে সাথে এটিও বুঝেছি একটি ইকুয়েশনকে যদি চোখের সামনে ঘোরে, তাহলে সেই ইকুয়েশনটিকে আমরা বৃত্তের সমীকরণ বলবো কি বলবো না সেটি কি দেখে বিচার করব। দেখবো সেই সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের টার্ম আছে কিনা। মাথায় রাখবো এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5 এইরকম টার্ম থাকলে চলবে না। এক্স এবং ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে এবং দুটিকেই বর্তমান হতে হবে। তার সাথে সাথে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগ সেটি সেম হতে হবে, 0 হলে চলবে না। তার সাথে সাথে এই সমীকরণে দেখো, লক্ষ্য করো এক্স ইন্টু ওয়াই এইরকমভাবে কোনোরূপ টার্ম নেই, এরকম টার্ম কিন্তু থাকবে না। তার সাথে সাথে আমরা এই যে বৃত্তটি তার ব্যাসার্ধ আমরা বের করেছি স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই ব্যাসার্ধটি অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটিকে গ্রেটার দেন এবং ইকুয়াল টু হতে হবে, তবে এই ইকুয়েশনটিকে আমরা সার্কেল বলতে পারবো। যদি গ্রেটার দেন হয় তাহলে বাস্তব বৃত্ত, যদি 0 হয় তাহলে পয়েন্ট সার্কেল এবং যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রে আমরা ইমাজিনারি ব্যাসার্ধ পাবো, অর্থাৎ এখানে বাস্তব বৃত্ত পাবো না। এই বিষয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি বিস্তারভাবে। এবার বিষয় হচ্ছে তাহলে কোনো একটি বৃত্তের যদি কেন্দ্রের স্থানাঙ্ক না দিয়ে আমাকে যদি কোনো একটি ব্যাস, সেই বৃত্তের কোনো একটি ব্যাসের আমার প্রান্ত বিন্দুগুলি যদি স্থানাঙ্ক বলে দেওয়া থাকে, তাহলে সেই বৃত্তটির কি আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো। এই ভিডিওতে আমরা বৃত্তের আরও দুটি ফর্মে যদি তার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট কিভাবে করব সেটি দেখার চেষ্টা করব। এক হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, আর একটা হচ্ছে ডায়ামেট্রিক ফর্ম। ঠিক আছে, এখানে ডায়ামিটারের প্রান্ত বিন্দুগুলির ব্যাসার্ধ মানে স্থানাঙ্ক দেওয়া থাকবে। দেখা যাক সেটি কিভাবে হয়। এখন আমাকে ধরো এই বৃত্তটির আমাকে সমীকরণ বের করতে বলা হয়েছে, কিন্তু আমরা কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি না। কিন্তু আমাকে বলা হয়েছে যে একটি ব্যাস আমাকে একটি যে কোনো ব্যাস সেটি এই ব্যাসটি এরকমই হতে হবে, এরকম কথা নেই, এরকম হতে পারে, এরকম হতে পারে, যে কোনো একটি ব্যাসের এই যে প্রান্ত বিন্দু দুটি আছে এদের স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে। আমি যদি এটি পি এবং কিউ যদি পয়েন্ট ধরে নিই, তাহলে পি কিউ এই পি পয়েন্টের স্থানাঙ্ক x1, y1 এবং এর স্থানাঙ্ক x2, y2 আমাকে বলা আছে। স্বাভাবিক আবার এখানে এক্স কোঅর্ডিনেটস এবং এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস অলরেডি আছে, তবে এই বিষয়গুলি ঘটনা ঘটেছে। তাহলে আমরা এখন এক্স ওয়াই ওয়াই ড্যাশ এক্স ড্যাশ, তাহলে এখন আমাকে এই বৃত্তটির আমাকে সমীকরণ বের করতে বলেছে যার একটি ব্যাস আছে এবং সেই ব্যাসের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2। সেক্ষেত্রে আমরা কিভাবে কোন গাণিতিক শর্তকে ব্যবহার করব এবং সেই শর্তকে ব্যবহার করে সমীকরণটি বের করব, এটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক। এখন দেখো, আমাদের মনে হয় অনেক ক্ষেত্রে আমরা যেসব স্টুডেন্টরা মাধ্যমিক পড়াশোনা করে মনে করি যে মাধ্যমিকের আর ব্যাস মাধ্যমিকে আমার পরীক্ষা হয়ে গেছে মানে গল্প শেষ, আর মাধ্যমিকে কোনো রকম কাজে লাগবে না। তাদের জন্য বলি যে এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটি পদক্ষেপে না তুমি যেগুলো পড়ে এসেছো মাধ্যমিক লেভেল পর্যন্ত সব ইউজ হবে। তার জন্যই কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমাকে ধীরে ধীরে কিন্তু শেখানো হয়, চ্যাপ্টারগুলি সেইভাবেই সিলেবাসগুলি তৈরি করা হয়। দেখো এখানে আমরা কি ধর্মকে ইউজ করব। আমি ধরে নিচ্ছি যে এই বৃত্তটির পরিধির উপর যে কোনো একটি পয়েন্ট, সেই পয়েন্টটি এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, একটি যে কোনো একটি পয়েন্ট আমি কিউ ধরে নিই, পি কিউ আর ধরে নিচ্ছি, যে কোনো একটি পয়েন্ট আমি আর ধরে নিলাম, যে পয়েন্টটির স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এটি এক্স কমা ওয়াই এটি কিন্তু পরিবর্তনশীল, কারণ এই পয়েন্টটি এখানেও হতে পারে বা এখানে হতে পারে বা এখানে হতে পারে বা এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তাহলে এক্স এবং ওয়াই যে পয়েন্টটি আমরা ধরলাম সেটি পরিবর্তনশীল।
এখন আমি যদি আর পি এবং আর এই দুটি যদি যুক্ত করি এবং আমি কিউ এবং আর এই দুটিও যদি যুক্ত করলাম, তাহলে আমরা একটা ত্রিভুজকে লক্ষ্য করছি। আমরা পি কিউ আর একটি ত্রিভুজকে দেখতে পেলাম। এখন আমরা ত্রিভুজ নিয়ে কাজ করবো না, আমরা ত্রিভুজ নিয়ে কাজ করার কিছু নেই। বিষয়টি হচ্ছে, দেখো এখন আমরা মাধ্যমিক লেভেলে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য করতে গিয়ে একটি উপপাদ্যকে ফিল করেছিলাম বা বুঝেছিলাম যে আমরা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আমরা শিখেছিলাম যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা আমরা উল্টো বলতে পারি যে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই না? এখন স্বাভাবিকভাবে পি কিউ যখন একটি ব্যাস অর্থাৎ একটি রেখা অংশ, তার অর্থ এক্ষেত্রে কিন্তু এই জায়গাতে এ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন যদি এ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 180 ডিগ্রি হয়, তার অর্ধেক হবে এই পরিধিস্থ কোণ, অর্থাৎ এটি হবে 90 ডিগ্রি। এই বিষয়ে কোনো ডাউট নেই। তার অর্থ হচ্ছে এটি যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তার অর্থ হচ্ছে, কারণ কোন লজিকে আমরা এটি আমরা 90 ডিগ্রি বললাম, আমরা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হিসাবে বললাম। আর এটি যেহেতু পি কিউ যদি একটি রেখা অংশ, তাহলে এই কোণটি কেন্দ্রে কিন্তু 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর এই কোণটি তার অর্ধেক হবে যেহেতু পরিধিস্থ কোণ। তাহলে সেই লজিকে এখন কিন্তু আমরা বলতে পারি যে পি কিউ যে রেখা অংশটি পি কিউ না, আমরা পি আর যেটি, সেটি কিন্তু লম্ব আর কিউ এর ওপর। এখন এই দুটি লেখা অংশ, এই যে পি আর এবং আর কিউ, এই দুটি কিন্তু একে অপরের সঙ্গে লম্ব, কারণ কি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এইটুকু বুঝলাম। এবার আমরা সরল রেখাতে আমরা একটি বিষয়কে অনুভব করেছিলাম যে আমরা দুটি সরল রেখা একে অপরের সঙ্গে যদি 90 ডিগ্রি বা লম্বভাবে অবস্থান করে, তখন তাদের যে নতি হয় তাদের গুণফল হচ্ছে -1। আমরা শিখেছিলাম যে এখন যদি পি আর এর নতি এবং পি আর কিউ এদের যে নতি, তাদের গুণফল হবে -1। এটি আমরা স্ট্রেট লাইনে আমরা শিখেছি। তাহলে এদের যে স্লোপ, তাদের গুণফল হবে -1। তাহলে আমরা এই পি আর, এখন পি আর এর নতি যদি আমাকে বের করতে বলে, আমরা পি আর অর্থাৎ পি আর, তাহলে আমরা বলতে পারবো যে y minus y1 by x minus x1। এটি হচ্ছে পি আর রেখা অংশের নতি। আর আর কিউ এর নতি যদি আমাকে বের করতে বলে, আমরা ভালো করে জানি সেটার ক্ষেত্রে আমরা y minus y2 by x minus x2 হয়ে থাকবে। এখন এদের গুণফল -1 হবে, কারণ এই দুটি রেখা অংশ একে অপরের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি খুব সহজভাবে y minus y1 by x minus x1 into y minus y2 by x minus x2 is equal to -1। ঠিক আছে, এবার নিচের অংশ দুটি গুণাকারে আছে, তাহলে আমরা পরের লাইনে y minus y1 into y minus y2 is equal to, এই নিচের অংশটি আমি আবার লিখে দিচ্ছি, x minus x1 into x minus x2 is equal to -1। এবার আমরা এই পুরো অংশটি যদি -1 এর সঙ্গে গুণ করি, তাহলে পরের লাইনে পাবো y minus y1 into y minus y2 is equal to -x minus x1 into x minus x2। এখন এই পুরো অংশটিকে যদি বা মাইনাস আছে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এবং আমরা x এর অংশটিকে আগে যদি লিখি, তাহলে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 is equal to 0। এই ফর্মে চলে এলো। তাহলে আমরা যদি কখনো আমাকে যদি এখানে কি x1 ও x2 কি, x1 হচ্ছে এবং x2 হচ্ছে এই যে ব্যাসের ঠিক প্রান্ত বিন্দুগুলির স্থানাঙ্ক x কোঅর্ডিনেট, তাহলে x মাইনাস এক প্রান্তের x কোঅর্ডিনেটস ইনটু x মাইনাস আরেক প্রান্তের x কোঅর্ডিনেটস, একই রকমভাবে প্লাস y মাইনাস এক প্রান্তের y কোঅর্ডিনেটস ইনটু এক প্রান্তের y মাইনাস আরেক প্রান্তের y কোঅর্ডিনেটস। ঠিক এইরকমভাবে আমরা যদি ফর্মটি দেখতে পাই, তাহলে মাথায় রাখবো এটিও কিন্তু একটি বৃত্তের সমীকরণ। একে তুমি সুন্দরভাবে আবার সাজিয়ে নিতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস x1 প্লাস x2 ইন্টু এক্স প্লাস মাইনাস x1 x2 প্লাস y স্কোয়ার মাইনাস y1 প্লাস y2 ইন্টু y প্লাস y1 y2। ঠিক এইভাবেও তুমি একে
রিপ্রেজেন্ট করতে পারো। দেখো ওয়াই 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 স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইন্টু ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু। ঠিক এইভাবে তুমি দুইটি যেভাবে তোমার মনে হবে, যেভাবে তোমার সুবিধা হবে তুমি সেভাবে মনে রাখতে পারো। কিন্তু বিষয়টি হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যদি কখনো কোনো একটি আমাকে যদি এই কোঅর্ডিনেটটি 2,3 এবং এর কোঅর্ডিনেটটি আমাকে 2,5,7 বা 6 বা এরকম কিছু দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি এই x1 এবং y1 এর জায়গায় x1 y1 এবং x2 y2 জায়গায় এই মানগুলি বসে আমরা যে সমীকরণটি পাবো সেটি হবে এই বৃত্তটির একটি সমীকরণ। তাহলে আমরা বুঝলাম যে শুধুমাত্র যে কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিল এবং ব্যাসার্ধ বলে দিল, সেটি যদি বললে যদি আমরা সমীকরণ নির্ণয় করতে পারি, এটি একটি পদ্ধতি হতে পারে না। আমরা অন্য পদ্ধতির থ্রুতেও আমরা কিন্তু তার স্থানাঙ্ক, আমরা তার একটি বৃত্তের ইকুয়েশন বের করতে পারি যদি সেই বৃত্তটির ব্যাসের যদি প্রান্তবিন্দুগুলি স্থানাঙ্ক দেওয়া থাকে। এখন বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র এইভাবেই কি বৃত্ত আঁকতে পারি? মানে একটি চলন্ত বিন্দু একটি নির্দিষ্ট সমুদ্রবর্তী হয়েই বৃত্ত অঙ্কন করা যায়, কিন্তু আমরা অন্য কনসেপ্টেও তো বৃত্ত আঁকতে পারি না। আমাদের যে জ্যামিতি থ্রুতে আমরা জ্যামিতিতে কি পড়েছি যে একটি এখানে আমরা কম্পাস বসাই, একটি ব্যাসার্ধ মাপ নিই, তারপরে আমরা কি করি ঘুরাতে শুরু করি। ঘোরানোর অর্থ কি? আমরা একটি কোণ এখানে যখন থাকে, যখন এটি 0 ডিগ্রি আমি ধরে নিই, যদি 0 ডিগ্রি কম্পাসটি হয়ে আছে, তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি এরকম ঘোরাতে থাকি, তারপরে 180 ডিগ্রি পর্যন্ত এখানে আসে, আবার পুরো ঘুরে যদি 360 ডিগ্রি নিয়ে নিই তাহলে পুরোটা কভার হয়ে যায়। মানে আমরা থিটার রেসপেক্টে মানে কোণের রেসপেক্টেও তো একটি বৃত্ত অঙ্কন করতে পারি, যে ক্ষেত্রে আমাকে একটি মিডিল পয়েন্ট সেন্টার বলে দিল, সেই সেন্টারে আমি বসিয়ে আমি থিটার রেসপেক্টে, এখন থিটা পরিবর্তনশীল, এই পয়েন্টটির কি পয়েন্টটি গতিশীল কি না গতিশীল ভেবে না ভেবে আমি জানি যে এই পয়েন্টটি ফিক্স এবং এই যে অংশটি ব্যাসার্ধ ফিক্স, এবং এখানে বসিয়ে আমি একটি অ্যাঙ্গেল নিয়ে আমি যদি অ্যাঙ্গেলকে 0 ধরে আমি যদি পরপর ঘোরাতে শুরু করি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম ঘোরাতে শুরু করি, সেক্ষেত্রেও তো একটি বৃত্ত অঙ্কন হয়ে যায়। তাহলে থিটার রেসপেক্টে যদি আমি থিটা অ্যাঙ্গেলে, যেখানে থিটা পরিবর্তনশীল কোথা থেকে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, সেক্ষেত্রে আমরা যে বৃত্ত অঙ্কনটি করব তার কিভাবে আমরা তার সমীকরণ নির্ণয় করব। আর এই সমীকরণ যেটি আমরা দেখলাম একে আমরা ডায়ামেট্রিক ইকুয়েশন বলে থাকি, আর থিটার রেসপেক্টে যখন আমরা সেই বৃত্তটির সমীকরণ দেখব তাকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন বলে থাকি। এখন সেটি যদি আমরা করি, এবার দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করেছি যার সেন্টার বা কেন্দ্র হচ্ছে সি, যার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, এবং আমরা একটি গতিশীল বিন্দু পি এক্স কমা ওয়াই যে কোনো একটি পয়েন্টকে আমরা কনসিডার করেছি এই পয়েন্টে অবস্থান। এখন আমি এই সি পয়েন্ট থেকে আমরা একটি ব্যাসার্ধ, এই সিপি সেটি একটি ব্যাসার্ধ, এখন সি এবং পি যদি আমরা যুক্ত করি তাহলে সেটি একটি ব্যাসার্ধ পাবো। সেই ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি এ ইউনিট বা এ একক। একই রকমভাবে যদি আমি এক্স অ্যাক্সিসের আমি যদি সমান্তরাল একটি রেখাংশ অঙ্কন করি, এটিও কিন্তু এ ইউনিটই হয়ে থাকবে, এখন এই পি পয়েন্টটি হচ্ছে এক্স কমা ওয়াই এবং সি পয়েন্টটি হচ্ছে এইচ কমা কে। তার অর্থ হচ্ছে আমি যদি এখান থেকে একটি লম্ব অঙ্কন করি তাহলে এই যে এইটুকু অংশ এবং এইটুকু অংশ তার আমরা কিন্তু খুব সহজে দৈর্ঘ্য বের করতে পারবো। কি করে? দেখো আমরা আগেই শিখেছি এটি যে এইটুকু অংশ হবে পুরোটি হচ্ছে এক্স মাইনাস এইটুকু হচ্ছে এইচ, অর্থাৎ এই অংশটি হবে এক্স মাইনাস এইচ, আর এই অংশটি আমরা আগেই শিখেছি এই অংশটি কি হবে পুরোটি ওয়াই মাইনাস কে, তাহলে এইটুকু অংশ হবে এইচ মাইনাস কে। এটা আমরা পূর্বে কিন্তু শিখেছি। এখন আমরা বলছি যে এই যে পি পয়েন্টটি এর সঙ্গে থিটা কোণে অবস্থান, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে রেখা অংশটি আছে তার সঙ্গে থিটা কোণে এই পি অবস্থান করছে। এখন এই থিটা পরিবর্তনশীল, এখন এক্স পয়েন্টটি এই থিটার উপর রেসপন্সিবল। এখন থিটা যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে, থিটা যদি আরেকটু ঘুরে ঠিক এরকমভাবে ঘুরে যায়, আরেকটু এই থিটা এখান থেকে ঘুরে গেল তাহলে পি এর অবস্থান এখানে হবে, একটু ঘুরে গেলে এখানে হবে, এইখানে অবস্থান হবে, এভাবে এই থিটা পরিবর্তনশীল। এখন এই সি ফিক্স, এইচ কমাকে এই যে ব্যাসার্ধ এ সেটিও ফিক্স। এখন এই পি
ডিপেন্ড করছে থিটার উপর, এই কোণটির ওপর, যেটি এক্স অ্যাক্সিসের সঙ্গে এক্স অ্যাক্সিসের সমান্তরাল রেখা অংশের সঙ্গে 0 ডিগ্রি কোণে অবস্থান করে স্টার্ট করেছে তার যাত্রা। এখন এই যদি থিটা অ্যাঙ্গেল এখানে হয় 90 ডিগ্রিতে, স্বাভাবিক ব্যাপার এখানে 90 ডিগ্রিতে হবে, এখানে 180 ডিগ্রিতে হবে, এখানে 270 ডিগ্রিতে এই পজিশনে হবে। তারপর এটি ঘুরে সে যখন আবার এই পুরো পাক ঘুরে যখন এখানে আসবে সে 360 ডিগ্রি পথ অতিক্রম করবে। অর্থাৎ এই থিটা অ্যাঙ্গেলটি সেটি যদি 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত যায় তাহলে পুরো আবর্তন করবে এবং পি পয়েন্টটি পুরো এখান থেকে স্টার্ট করে আবার এখানে ফেরত আসবে। অর্থাৎ তার যে সঞ্চার পথটি হবে সেটিও কিন্তু বৃত্তকে রিপ্রেজেন্ট করবে। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে আমরা এই যে এই রেসপেক্টে থিটার রেসপেক্টে এখন যদি আমরা আলোচনা করি তাহলে এই থিটার রেসপেক্টে এই যে অংশটি অর্থাৎ পি, এটি যদি কিউ নাম দিয়ে দিই তাহলে পি কিউ এর কত দূর দৈর্ঘ্য, অর্থাৎ এক্স মাইনাস এ, আমরা যেহেতু স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমরা এইচ মাইনাস কে ধরছিলাম, সেটি থিটার রেসপেক্টে কত হবে। আর যখন এই সি কিউ এটির যে দৈর্ঘ্য সেটি আমরা থিটার রেসপেক্টে কি হবে। স্বাভাবিকভাবে আমরা জানি যে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি। এখন ভূমি হচ্ছে এই সি কিউ অর্থাৎ সি কিউ আর অতিভুজ হচ্ছে সিপি। ঠিক আছে, সি কিউ এর ভ্যালু আমরা জানি এক্স মাইনাস এইচ আর সিপি এর ভ্যালু আমরা জানি এ, যেটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি যে এ কস থিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ, মানে এক্স মাইনাস এইচ এই জায়গাটা আমরা এ কস থিটা লিখতে পারলাম। এটি প্রথম একটি কনসেপ্ট এলো। আবার একই রকমভাবে আমরা সাইন থিটা মানে কি জানি, আমরা সাইন থিটা মানে জানি যে লম্ব বাই অতি। লম্ব হচ্ছে পি কিউ এবং অতি হচ্ছে পি এবং সি, পি সি। তাহলে সেটির ক্ষেত্রে পি কিউ মানে আমরা শিখেছি এইচ মাইনাস কে আর আমরা পি সি মানে আমরা জানি এ। তাহলে আমরা একে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ ওয়াই মাইনাস কে। ঠিক এইভাবে এটি হচ্ছে ওয়াই মাইনাস কে, তাই না, ওয়াই মাইনাস কে। তাহলে এইভাবে আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা একে যদি আমরা এইটি এবং এইটিকে যদি আমরা এক করে একই জায়গায় লিখি তাহলে আমরা এইভাবেও তো লিখতে পারি না যে এর নিচে আমরা এ কে রেখে দিচ্ছি, এ যেহেতু দুজনের ক্ষেত্রে ফিক্স, তাহলে এ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই কস থিটা ইজ ইকুয়াল টু, এখানে কস থিটাকে এদিকে নিয়ে চলে আসলাম, মানে উভয় পক্ষে কস থিটাতে যে ভাগ করে দিই তাহলে এই পজিশন আসবে, এ পড়ে থাকবে। আবার একই রকমভাবে এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে সাইন থিটা। আমরা এই যে ফর্মটি পেলাম, এই ফর্মে থিটা যেখানে পরিবর্তনশীল, কোথা থেকে কোথা পর্যন্ত থিটা পরিবর্তন হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, 0 থেকে 360, অর্থাৎ 0 যে লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান 360 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থিটার পরিবর্তনটি ঘটছে। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে এর ইকুয়েশনটিকে আমরা লক্ষ্য করতে পারি। খুব সহজে আমরা দেখলাম যে আমরা যে কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্টে সর্বপ্রথমে আমরা দেখলাম যে একটি ইকুয়েশনে যদি তার ব্যাসের প্রান্তবিন্দু বা ব্যাসের এন্ড পয়েন্টে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সেই বৃত্তটি কিন্তু স্থানাঙ্ক বের করতে পারবো, আর সেটি এই ফর্মুলার দ্বারা বের করতে পারবো বা এই ইকুয়েশনের দ্বারা বের করতে পারবো। একই রকমভাবে আমরা যদি কখনো থিটার রেসপেক্টেও যদি আমাকে কোনো একটি সার্কেল যার ব্যাসার্ধ এ আমাকে বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এবং সেন্টার এইচ কমাকে বলে দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে এর মাধ্যমেও কিন্তু আমরা সেই বৃত্তটির কিন্তু আমরা সমীকরণ বের করতে পারবো। এখন আমরা তাহলে বৃত্তের সমীকরণ ঠিক কী কী প্রকৃতির হয় এবং কেমন কেমন হয় সে বিষয়ে একটি আইডিয়া এলো, বেসিক একটি ধারণা এলো। এবার আমরা আরও ডিপে যাওয়ার চেষ্টা করব। আশা করছি আমাদের বেসিক ধারণাটা ক্লিয়ার হয়েছে, আর বেসিক ধারণা ক্লিয়ার হলে আমরা এর ডিপে যেতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো এখন ডাউট থেকে থাকে, কোথাও ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।